আয় আয় চাঁদ মামাটি দিয়ে যা। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ঘটনাটি আমরা সংগ্রহ করেছি দিনাজপুর জেলার কেওড়াগঞ্জ গ্রামের একটি তান্ত্রিকের কাছ থেকে। ওই তান্ত্রিককে ওখানের মানুষেরা কেউ কেউ উঝা বলে থাকে এবং কেউ কেউ তান্ত্রিক বলে থাকে। উনি বেশ অলৌকিক কিছু কর্মকাণ্ড জানেন বলে ওনাকে সবাই তান্ত্রিক হিসেবে চিনে থাকে, এক নামে চিনে। ওই কেওড়াগঞ্জ গ্রামের মধ্যে ওই তান্ত্রিক অনেক দিন ধরে এখানে বসবাস। তো আজকে যারা যারা এই দিনাজপুর জেলার কেওড়াগঞ্জ গ্রাম থেকে শুনছেন, তারাই হয়তো চিনতে পারবেন ওই তান্ত্রিককে। যাই হোক, কথা না বাড়িয়ে এখন আমরা মূল ঘটনায় চলে যাই। লিসেনার্স, ঘটনাটি উনি আমাকে যেভাবে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তখন সময়কাল 1995 সাল, চারদিকে ঘন অন্ধকার। আমি তখন তান্ত্রিক কিছু কাজ শিখছিলাম, আমার গুরু থেকে আমি শিখছিলাম। আমার গুরু ছিলেন অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী। তিনি এমনও কাজ করতেন যার কারণে মানুষের যে খুঁটিনাটি বিপদ, তারপর কাউকে বান মারা, জাদু টোনা, এরকম বিষয়ে তিনি অনেক এক্সপার্ট ছিলেন। এরই কারণে আমার বাবা ভাবলেন যে আমাকেও ওনার লেভেলে দিয়ে দিবেন, তাই আমাকে ওই তান্ত্রিকের নিকট আমাকে পাঠান। তারপর ওনার কাছে আমার কাজ শেখা হয়, কিভাবে জাদু টোনা করতে হয়, কিভাবে এটা করতে হয়, ওটা করতে হয়, এই বিষয়ে আর কি। যদিও প্রথমে আমি এটা কিছু পারছিলাম না, তখন 2-3 বছর অতিবাহিত হয়ে পড়ে আমার সঙ্গে, তো আমি কিছুই পারছিলাম না। তো হঠাৎ করে আমি কিছু কিছু পারি। তখনকার সময় একটি লোক আসে আমার তান্ত্রিকের কাছে, মানে আমার উস্তাদের কাছে। এসে ওনাকে বলেন যে ওনার একটা বড় রকমের সমস্যা হয়েছে পরিবারে। এই সমস্যাটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছেন না। ডাক্তারের কাছে যান, ডাক্তারও এত বেশি পরামর্শ দিতে পারেন না ওনাকে, এবং যতটুকু চিকিৎসার দরকার অতটুকু ওনার সাধ্যমতে করাটা নেই। তারপর এই চিকিৎসা করলে যে ভালো হবে এটারও কোনো গ্যারান্টি ডাক্তার দিতে পারছেন না ওনাকে, যার কারণে ওই লোকটার তান্ত্রিকের কাছে আসা। তখন আমি শুনছিলাম তান্ত্রিক, আমার উস্তাদ এবং ওই লোকটার কথা। লোকটা আবারও বলে উঠল যে আপনি যদি আমাকে এই বিষয়টা থেকে মুক্তি দিতে পারেন, তাহলে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব। তখন উস্তাদ বলে উঠল যে দেওয়া নেওয়া পরের বিষয়, আগে বলুন আপনার সমস্যা কি। তখন ওই লোকটা বলে উঠে যে আজকে যে ঘটনাটার সম্মুখীন আমরা, আমাদের পরিবার, এটার কারণে দায়ী আমার দাদারা। আমার দাদার আমলে একটি ভয়ঙ্কর চক্রান্ত হয়েছিল, যে চক্রান্তটার কারণে আজকে এখন অভিশপ্ত আমাদের এই পরিবারটা, এবং আমাদের যে গোষ্ঠীবর্গের কিছু মানুষ এই অভিশপ্তর কারণে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছেন। তো এরই কারণে আপনার কাছে আমার আশা। তো আপনি আমাদেরকে প্লিজ সাহায্য করার চেষ্টা করুন। তখন ওস্তাদ বলে উঠলেন যে আপনি আমাকে আরও কিছু ইনফরমেশন দেন, বলুন যে এই সময়টা কোন দিন থেকে শুরু হয়েছে, মানে এটা কি আপনার দাদার আমল থেকে নাকি বাবার আমল থেকে। লোকটা বলে যে আমার দাদার আমল থেকে অনেক আগে থেকে এটা এটা আমার বাবার পরিবারের সঙ্গেও অনেকটা ঘটেছে, এটা আমাদের সঙ্গে ঘটেছে। আমার দুইটা সন্তান নিখোঁজ হয়ে গিয়েছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ এরই কারণ হচ্ছে আমাদের এই অভিশপ্ত পরিবারটি। কোথায় মানুষ হারিয়ে যায় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তখন উস্তাদ বলে উঠলেন যে আমাদের পাশের গ্রামে একটা চিতাশাল রয়েছে, ওই চিতাশাল থেকে তুমি একটা মরদেহের হাড় নিয়ে আসা লাগবে, এবং ওই হাড়গুলো যদি তুমি নিয়ে আসতে পারো তাহলে এগুলো দিয়ে আমি একটা কাজ করব, একটা যজ্ঞে বসবো, এবং এই যজ্ঞের প্রভাবে যদি তোমার কিছু সাহায্য হয় তাহলে এটা হতে পারে, এছাড়া কোনো পথ আমি দেখতে পাই না। তখন ওই লোকটা বলে উঠেছে এটা তো আমার পক্ষে খুব অস্বাভাবিক হয়ে ওঠে, আমি কি এটা পারবো। তখন উস্তাদ বলেন যে আপনাকে এটা পারতে হবে, আর যদি না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা, আপনার এই অভিশপ্ত কলঙ্কটা নিয়ে আপনার বয়ে যেতে হবে সারাটা জীবন। আপনি কি এটা চান। লোকটা বলল যে না, আমি এরকমটা কিছুই চাই না, আমি চাই এটা থেকে কি করে মুক্তি পাওয়া যায়। আপনি বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। তখন উস্তাদ বলেন যে এই কয়দিনের ভিতরে যদি কোনো হিন্দু মানুষ মারা যায় তাহলে ওই মানুষের
যখন চিতাশালটা পোড়ানো হবে তখন রাতের আঁধারে গিয়ে ওই মৃতদেহের হাড়গুলোকে তোমার কুড়িয়ে নিয়ে আসতে হবে এবং কেউ যাতে না জানতে পারে, কোনো পাখালিও যাতে না দেখতে পারে, রাতের আঁধারে যেতে হবে তোমাকে। তখন বলল যে আমি যেতে পারবো, তবে আমার সঙ্গে যদি আপনি যান তাহলে আমার একটু ভালো লাগবে, মানে একটু শক্তি পাবো, সেই কথা বলে। তখন ওই উস্তাদ বললেন যে না, আমি যেতে পারবো না, আমার সঙ্গে আমার ওই ছেলেটা যাবে, আমার কথা বলে। তখন 4-5 দিন চলে যায়, এভাবে কোনো মানুষজন আর হিন্দু মানুষ মারা যায় না এবং ওই প্ল্যানটা এখনো সাকসেস হচ্ছে না। 12-13 দিন পরে একটা হিন্দু লোক মারা যায়। সে ছিল ইয়ং বয়সের, সে হঠাৎ মৃত্যু হয়, কী কারণে এটা জানা যায়নি। তার হঠাৎ মৃত্যুতে পুরো হিন্দু গোষ্ঠীটা একবারে শোকাহত। তো ওই দিন ওই লোকটা আমার উস্তাদের কাছে আবারও আসে, এসে বলে যে এই ঘটনা, যে একটা হিন্দু লোক মারা গিয়েছে, এখন কি এই লোকটার হাড় যদি আমরা আজকে নিয়ে আসি তাহলে কি হবে? উস্তাদ বলে যে হ্যাঁ, এটাই হবে, আর এটাই পারফেক্ট সময়। আপনি যদি রাত্রিবেলা গিয়ে ওই হাড়গুলো নিয়ে আসতে পারেন রাতের আঁধারে, তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো দেখতে দেখতে রাত হয়ে গেল। তখন আমাকে বলল যে তুমি যাও ওর সাথে, যে হাড়গুলো নিয়ে আসো, আর ও হাড় তুলবে আর তুমি আশপাশে পাহারা দিবে যাতে কেউ না দেখতে পারে। তখন আমি ওনার সাথে যাই, ওনার সাথে হাঁটতে হাঁটতে চিতাশালে চলে যাই। গিয়ে দেখতে পারি যে ওখানে 1-2 জন মানুষ কান্না করছে আর বাকিরা সবাই চলে গিয়েছে। তখন রাত অনেকটা হয়ে গিয়েছিল প্রায়। তাদের কান্না দেখে আমরা একটু পিছিয়ে চলে আসি, ভাবি যে তারা চলে গেলে তারপর আমরা এখানে আবার যাব। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছি, বাট ওই মানুষগুলো আর এখান থেকে যাচ্ছে না। তখন কোনো কিছু না ভেবে আমরা ওখানে যাই, গিয়ে তাদেরকে বলি যে আপনারা এখানে কি করছেন? তখন ওই 2টা লোক বলে উঠে যে আমরা এখানে থাকবো। থাকবেন মানে? এটা তো চিতাশাল, এখানে থাকবেন কেন? বলে যে হ্যাঁ, আমরা এখানে থাকি। কি ব্যাপার, আপনারা তো মানুষ, তো আপনারা এখানে থাকবেন কেন? আপনাদের বাড়িঘর কোথায়? আর আপনাদেরকে তো আমরা কোনোদিন দেখিনি এই এলাকাতে, মনে হয় পাশের গ্রামে, চলে যান আপনারা। বলে যে না, তোমরা এখান থেকে চলে যাও, এখান থেকে যেতে হলে তোমরা যাবে, আমরা যাব না। 2টা লোকের কথাগুলো খুব অদ্ভুত ঠেকলো আমাদের কাছে। তখন আমরা চুপ করে একটু পিছিয়ে চলে আসি। তখনই দেখতে পারি যে পিছন দিক ফিরে আর ওই 2টা লোক নেই। দেখতে পেরে আমাদের গা শিউরে উঠল। সাথে থাকা লোকটা সে ভয় পেয়ে ওখান থেকে চলে আসার চেষ্টা করে, কিন্তু আমি তাকে রেখে দিই, বলি যে আপনি যে কাজের জন্য এসেছেন এটা কি করবেন না? বলে যে হ্যাঁ। তাহলে চলুন। ওখানে দেখা যাচ্ছে চিতাশালের মধ্যে হালকা হালকা করে আগুন জ্বলছে, বেশ ভয়ানক দেখাচ্ছে। তখন আমরা ওই চিতাশালের দিকে এগোই, দেখি যে ওই হাড়গুলো থেকে ধোঁয়া বের হচ্ছে এবং আশপাশ দিয়ে হালকা হালকা আগুনের ছটপট ভাবটা উঠছে। তখন ওই চিতাশালের মধ্যে আমরা একটু ঘোরাঘুরি করি, আশপাশ দিয়ে দেখাশোনা করি যে কোনো মানুষ কি আছে নাকি, কিন্তু না, কোনো মানুষ নেই, কোনো পাখালি কিছুই নেই। অনেক রাত হয়েছে বলে কথা, এত রাতে এই চিতাশালের মধ্যে কেউ আসে না, এটাই স্বাভাবিক। আর চিতাশালের পাশ দিয়ে মনে হচ্ছে কীরকম ধোঁয়া উঠছে, এরকম ধোঁয়া আমরা আর কোনোদিন দেখিনি আগে। ওই ধোঁয়াটা দেখার পর আমরা দেখি যে চিতাশালের ভিতরটা একদম ঘোলাটে হয়ে যাচ্ছে, মনে হচ্ছে চিতাশাল থেকে আর আমরা বেরোতে পারবো না। যেমন শীতকালে কুয়াশা পড়লে যেরকম একটা অবস্থা হয়ে পড়ে, চারদিকে একদম অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ে, এরকমটা অবস্থা। এর মধ্যে সাহস করে আমি এবং ওই লোকটা 2জন মিলে হাড় কুড়াতে শুরু করি। চিতাশালের যে ভিতরে একটু একটু করে আগুন জ্বলছিল, ওগুলোকে হালকা পানি দিয়ে আমরা নিভাই এবং হাড়গুলোকে হাতে নিয়ে ব্যাগে ভরে দিই। এইভাবে হাড়গুলোকে আমরা তুলতে তুলতে প্রায় অর্ধেক ব্যাগ হাড় তুলে ফেলি। তখন ওখানে আমরা দেখতে পারি যে পিঠের ছাটনি এবং মাথার মন্ডটা রয়েছে। তখন পিঠের ছাটনিটা আমরা এখানে ফেলে দিয়ে আমরা ওই মাথার মন্ডটাকে হাতে নিই এবং ওইটাও ব্যাগে ভরে দিই।
হাতে মাথার মুন্ডুটা আমরা হাতে নিয়ে দেখতে পারি যে মাথাটা তার একটা বেশ বড় ছিদ্র হয়ে আছে। মনে হচ্ছে কেউ একজন জোরে কুড়াল দিয়ে কূপ দিয়েছে তার মাথার ভিতরে, এবং যার কারণে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুটা তার স্বাভাবিক ছিল। মৃত্যুর পর যে মাথার খুলিটা এভাবে ফাটা ছিল, এটা আমাদের কাছে একটু রহস্য থাকে। যাই হোক, এটা আমরা প্রথমে পাত্তা দিইনি। হাড়গুলোকে বস্তার ভিতর করে আমরা হাঁটা শুরু করি আবারও। তখন আমরা দেখতে পারি যে পেছন দিক থেকে কেউ আমাদেরকে ডাকছে, তোমরা যেগুলো নিয়েছ এগুলো ফেরত দাও, ফিরিয়ে দাও বলছি, যেগুলো নিয়েছ এগুলো ফিরিয়ে দাও। পিছন দিকে একবার লক্ষ্য করে আমরা দেখতে পারি যে কিছুই নেই। তখন আমি ওই লোকটাকে বললাম যে, আপনি কি কিছু শুনেছেন? বলে যে হ্যাঁ, কেউ একজন পিছ থেকে আমাদেরকে ডাকলো। বললাম তো হ্যাঁ, এটা তো আমিও শুনেছি। আমরা তখন পাত্তা না দিয়ে আবারও হাঁটা শুরু করলাম। আবারও শুনতে পাই যে, আমাদের এগুলো ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলছি, এগুলো নিয়ে যাবে না তোমরা। শুনতে পেরে আমরা অনেকটা অবাক হই এবং ওখান থেকে আমরা দৌড় দেওয়ার চেষ্টা করি। যেই না একটা দৌড় দেব, তখনই সামনে আমরা দেখতে পারি যে একটা মানুষ আমাদের সামনে দাঁড়া। তার চুলগুলো একদম মাটিতে নেচে আছে এবং তার মুখ থেকে রক্ত খসে খসে পড়ছে, এবং সে আমাদের দিকে হাত বাড়িয়ে ইশারায় ধরে আছে। মনে হচ্ছে আমাদেরকে এক্ষুনি গিলে খাবে। তখন ওই লোকটা আর আমি ওখানে চিৎকার শুরু করে দিই। যদিও আমরা অল্প বয়স্ক এবং কম বুঝছিলাম। আমি অল্প বয়স্ক হলেও তখনকার সময়ে ওই লোকটার বয়স ছিল প্রায় 27 কি 30 এরকম। তো দুজন মিলে এখানে হতাশায় ভেঙে পড়ি এবং পিছন দিকে যাই, গেলে শুনতে পাই এরকম আওয়াজ। সামনের দিকে যাই, গেলেও শুনতে পাই যে এরকম আওয়াজ। হাড়গুলোকে হাতে নিয়ে আমরা বেশ ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমরা কাটাচ্ছি। তখন ইতিমধ্যেই আমি দেখতে পাই যে ওই লোকটা সেন্সলেস হয়ে পড়ে যায়, এবং ওই লোকটাকে আমি হাতে নিই এবং সে অনেকটা বাড়ি হওয়াতে তাকে মাটিতে শুয়ে দিই এবং আমি তার পাশে বসি। তবে উপর দিয়ে শুনতে পাচ্ছি যে ঘন মেঘের গর্জন, এবং আশপাশ দিয়ে কেউ আমাদেরকে বলছে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলছে, এগুলো এগুলো তোমরা নিয়ে যাবে না। এই শব্দগুলো শোনার পর আমাদের ভয়ের আর কোনো সীমা রইল না। তখন ডানে বামে কিছু না চেয়ে আমি ওখান থেকে দৌড় দিয়ে আসার চেষ্টা করি। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আমি চলে আসি, দেখতে পারি যে আমার সাথে যে লোকটা ওখানে সেন্সলেস হয়ে পড়েছিল সে ওখানে নেই, সে আমার সামনে। আশপাশ ঘুরে দেখি যে আমি যেখান থেকে দৌড় দেওয়া শুরু করেছি আমি সেখানে এসে আবারও হাজির। তখন আমি ওখান থেকে আর কিছু করতে পারি না, আমি ওখানেও সেন্সলেস হয়ে পড়ে যাই। পরদিন সকালবেলা ওই তান্ত্রিক, আমার উস্তাদ যিনি, উনি আমাদেরকে খুঁজতে খুঁজতে এখানে আসেন। তিনি এসে দেখতে পারেন যে আমরা দুইজনের সেন্সলেস হওয়া অবস্থায় দুজন মাটিতে পড়ে আছি। উনি তখন আমাদেরকে পানির চোখে ছিটান এবং বলেন যে তোমাদের কি হয়েছে, তাড়াতাড়ি উঠো, এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, হাড়গুলোকে নিয়েছো? একচুটে বলে ফেললাম যে হ্যাঁ, হাড়গুলো সব নেওয়া হয়েছে। তখন ওই উস্তাদ উনি হাড়ের ব্যাগটা হাতে নিলেন এবং আমাদেরকে সাথে করে নিয়ে দৌড় দিলেন ওনার গুহার দিকে। এক দৌড়ে আমরা গুহাতে। তখন ওই দিন দুপুরবেলা যখন হিন্দু বাড়ি থেকে মানুষজন আসে যে ওই চিতাশালটাকে দেখাশোনা করার জন্য, দেখবেন যে হিন্দুরা কিন্তু পরদিন কিন্তু আসে এগুলোকে সেপারেট করার জন্য, তারা এসে থাকে প্রতিদিনই। তো তারা এসে দেখতে পারে যে মৃতদেহের হাড় নেই। এই খবরটা পুরো এলাকাতে জানিয়ে দেয়, বলে যে হাড় চুরি হয়েছে এবং ওই হাড়গুলোকে কেউ একজন চুরি নিয়ে গেছে। এগুলো যে ধরে দিতে পারবে তাকে ভালো কিছু দেওয়া হবে, এরকম একটা তারা অ্যানাউন্স করে দেন পুরো এলাকাতে। তখন এটা আমরা শুনতে পারি এবং আমার উস্তাদ তখন বলে যে এই হাড়গুলোর খবর যাতে কোনো কাক পক্ষীও যাতে না টের পায় যেগুলো আমাদের কাছে আছে। তখন আমি ওই লোকটাকে জানিয়ে দিই যে যদি আপনি কাউকে বলুন তাহলে আপনার পরিবারের বড় রকমের ক্ষতি হবে, তো অবশ্যই আপনি এই বিষয়টাকে আপনি আড়াল রাখবেন। লোকটাও তখন বলল যে ঠিক আছে, আমি কাউকে বলবো না এই বিষয়। তারপর আমি বললাম যে আপনাকে আজকে যেতে বলেছে আমার উস্তাদ মধ্যরাত বেলায়। তখন লোকটা বলল যে ঠিক আছে, আসবো। তখন রাত্রিবেলা আমি আর আমার উস্তাদ ওখানে বসে একটা যজ্ঞের আয়োজন করছিলাম। তখনই দেখতে পাই যে হঠাৎ একজন লোক এসে আমাদের সামনে হাজির, এসে বলছে যে ফিরিয়ে দাও,
এগুলোকে তোমরা নষ্ট করবা না, ফিরিয়ে দাও বলছি, ফিরিয়ে দাও। বেশ অদ্ভুত রকমের কণ্ঠ নিয়ে এসে হতাশ ভম্ব হয়ে এসে আমাদেরকে বলছে যে ফিরিয়ে দেওয়ার জন্য হারগুলো। উস্তাদ তখন মন্ত্র পড়া শুরু করে দেন। তখন মন্ত্র পড়তে পড়তে তিনি হঠাৎ আমাকে বললেন যে তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে পিছন থেকে কলসিটাকে নিয়ে আসো। তখন আমি পিছনে যাই, গিয়ে দেখতে পারি যে কলসিটার ভিতরে কিছু হার ওখানে পড়ে আছে। আমি তখন দেখতে পেরে বেশ অবাক হই, ভাবলাম যে উস্তাদের ঘরে এরকম হার রয়েছে, এটা তো আমি দেখিনি কোনোদিন। তখন কৌতূহলবশত আমি ওই কলসি থেকে হারটা বের করে নিই। বের করার সঙ্গে সঙ্গেই আমি দূরে গিয়ে ছিটকে পড়ে যাই এবং আমি ওখানে পরে দেখতে পাই যে আমার হাত থেকে রক্ত বের হচ্ছে, পা থেকে রক্ত বের হচ্ছে, অনেক জায়গায় কেটে গিয়েছে, এরকম একটা অবস্থা। তখন উস্তাদ পরক্ষণেই আমার কাছে আসেন, এসে দেখতে পারেন যে আমার এই অবস্থা। দেখতে পেরে আমাকে বলেন যে সর্বনাশ, তুমি এটা কী করলে, তুমি হাড়ে হাত দিয়েছো কেন? আমি বললাম যে এটা আমি দেখার জন্য একটু হাত দিয়েছি, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আপনি আমাকে বাঁচান। উস্তাদ তখন বললেন যে তুমি তাড়াতাড়ি এখানে বসে থাকো এবং আমি ওই প্রেত আত্মাটাকে তাড়িয়ে আসি। তখন উস্তাদ কলসিটাকে হাতে করে নিয়ে তিনি বাইরে যান এবং ওখানে বেশ একটা শব্দ হয়। ওই শব্দটার প্রভাবে আমি শুনতে পাই যে কিছু একজন মানুষ সে জোরে চিৎকার দিয়ে এখান থেকে চলে গিয়েছে। তখন আমার হাতে কাটা এবং পা কাটা অবস্থা নিয়ে আমি বাইরে যাওয়ার চেষ্টা করি। গিয়ে দেখতে পারে যে আমার উস্তাদ তিনি মাটিতে পড়ে আছেন লুটিয়ে এবং বলছেন যে আমাকে পানি দাও, আমাকে পানি দাও। তখন আমি তাড়াতাড়ি করে ভিতর থেকে পানি নিয়ে আমি উস্তাদকে একটু পানি খাওয়াই। পানি খাওয়ানোর পর উস্তাদ উঠে বসেন এবং বললেন যে বেশ ভয়ানক একটা প্রেত এখানে এসেছিল। যে এখানে এসেছিল তার নাকি ওই লাশটার মন্ডর দরকার ছিল, যে মন্ডটা তোমরা কালকে নিয়ে এসেছো। তখন আমি বললাম যে সর্বনাশ, এখন তো আমাদের কোনো ক্ষতি হতে পারতো। বললেন যে হ্যাঁ, যাই হোক, এখন আমরা নিশ্চিন্তে আছি। তো আমি যে সকালবেলা বলছিলাম যে তুমি ওই লোকটাকে গিয়ে আনার জন্য, যে আমাদেরকে এসে বলেছিল তার সমস্যার কথা, সে কি এসেছে বা আসবে? বললাম যে হ্যাঁ, ওনার তো আসার কথা, রাত প্রায় মধ্যরাত হয়ে এসেছে, তো উনি আসবেন, রাতের দ্বিতীয় প্রহর শুরু হতে যাচ্ছে। তখন দুজনের ক্লান্ত অবস্থা নিয়ে আমরা ওখানে বসে একটা যজ্ঞের আয়োজন করি। ওই যজ্ঞের মধ্যে আমার উস্তাদ একজন জিনকে হাজির করে। উনি প্রথমত কয়েকটা মন্ত্র পড়ার পরেই আগুনের মধ্যে কিছু একটা ঢালেন। ওইটা ঢালার সাথে সাথেই আমি দেখতে পারি যে আগুনের একটা ঝলক উপরে গিয়ে ওঠে। ওই আগুন থেকে একটা মানুষরূপী জিনের আগমন ঘটে। তখন আমি উস্তাদকে জিজ্ঞেস করলাম যে উস্তাদ এটা কি? বললেন যে চুপ করো তুমি, একটা কথাও বলবা না। তখন আমি মনে ভয় নিয়ে ওখানে বসে থাকি। তখন ওই মানুষরূপী জিনটা মাটিতে নেমে আসে, এসে বলে যে তোর কি সমস্যা, আমাকে খুলে বলতে পারিস। তখন উস্তাদ বলে যে আজ থেকে অনেক বছর আগে একটি বান মারা হয়েছিল একটি পরিবারের সঙ্গে, এবং ওই বানের প্রভাবে একজন লোকের পরিবার গোষ্ঠীবর্গ পুরোটা একবারে নাজেহাল অবস্থায়। তার পরিবার থেকে মানুষজন হারিয়ে যায় অচিরেই। দুইজন মানুষ থাকলে একজন মানুষ অচিরেই হারিয়ে যায়, এটা আর কোনোদিন পাওয়া যায় না। এর কি কোনো সমাধান আছে? জিনটা বলে যে আছে, কিন্তু তোমরা যে ওই মৃতদেহের লাশটাকে নিয়ে এসেছো এটা তোমরা একদম ঠিক করোনি। এটা একটা কালো জাদুর প্রভাব, আর এটা দিয়ে তোমরা আমাদেরকে হাজির করো, এটা কিন্তু একদম ঠিক নয়। তোমরা একবারের জন্যই আমাকে এখানে আনতে পারবা, এবং আর যদি পরবর্তীতে আমাকে ডাকার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের খুব ক্ষতি হবে। তখন আমার ওই উস্তাদ বলেন যে না না, আমরা আর কখনো তোমাকে ডাকবো না, তবে একটা উপকার করে যাও। বলে যে হ্যাঁ, বলো কি চাও। তখন ওই জিনটাকে আমার উস্তাদ বলেন যে আমরা এই সমস্যাটা থেকে সমাধান পেতে চাই, এখন তোমার কি করণীয় আছে বা তুমি আমাদেরকে কি সাহায্য করতে পারো, আমাদেরকে একটু জানাও। তখন ওই জিনটা বলে ওঠে যে হ্যাঁ, সাহায্য তো করবই, তবে আমি তোমাদের কাছে একটা জিনিস চাইব। কি জিনিস? বলে যে তোমরা যদি আর কোনোদিন কোনো এরকম মৃতদেহের লাশের হাড়গুলোকে তোমরা নিয়ে এসেছো তাহলে তোমাদের অনেক ক্ষতি হবে, এটা বলে দিলাম। তোমরা এটা আর কোনোদিন আনতে পারবা না ওই চিতাশাল থেকে। তখন ওস্তাদ বলে যাচ্ছে ঠিক আছে, আমরা আর কোনোদিন আনবো না ওই চিতাশাল থেকে কোনো রকমের লাশ, তুমি আমাদেরকে সাহায্য করো। তখন জিনটা বলে যে হাড়গুলোকে এনেছো ওই হাড়গুলোর মন্ডু এবং হাড়ের যে অংশগুলো হাতের পায়ের, ওগুলো দিয়ে একটা রান্না করো। রাত্রিবেলা যখন দ্বিতীয় প্রহর হবে তখন একটা রান্না করবে, এটার মধ্যে না থাকবে জুল, না থাকবে পানি, না থাকবে কোনো মশলা। এটার মধ্যে বনাজি যত রকমের মশলাপাতি আছে, যেমন হলুদ, তারপর মরিচ,
যেগুলো প্রাকৃতিকভাবে উৎপাদন হয়ে থাকে সেগুলো দিয়ে একটা রান্না করবা। ওই রান্নাটাকে ওই চিতাশালের পাশে একটা মোড় রয়েছে 3 রাস্তার, ওই মোড়ে গিয়ে তোমাদের দিয়ে আসতে হবে। আর ওগুলো দিয়ে আসার পর পিছনে যা ঘটবে তোমরা পিছনে তাকাতে পারবে না, এটাও মাথায় রেখো। তখন উস্তাদ বলেন যে আর কি কিছু করতে হবে? বলে যে আরও যদি একটা কাজ করো তাহলে ভালো হয়। কি কাজ? বলে যে তোমরা যখন ওই রান্নাটা করবা, রান্নার সঙ্গে যে লোকটা এই ক্ষতিগ্রস্ত হয়ে আছে তাকে যদি তোমরা নিয়ে যাও এবং তার হাতে যদি ওই ভোগটাকে দিতে পারো, তাহলে এটা তোমাদের আরও বেশি কার্যকরী হতে পারে এই বানটা ছোটাতে। তখন উস্তাদ বলেন যে ঠিক আছে, আমি তাই করব। কালকে রাত্রিবেলা ঠিক 2য় প্রহরে আমি আপনাদের ওই চিতাশালের 3 রাস্তার মোড়ে ওই ভোগটাকে দিয়ে আসব এবং ওই হাড়গুলোকে রান্না করে গিয়ে দিয়ে আসব। বলে যে ঠিক আছে। তখন ওই জিনটা নিমেষের মধ্যে গায়েব হয়ে যায় এবং আমাদের ওই যে গুহাটা ওইটা একদম নিস্তব্ধ হয়ে পড়ে। তখন আমি উস্তাদকে কিছু কথা জিজ্ঞেস করি, বলি যে উস্তাদ, আপনি যে বললেন যে রান্না করবেন, ওগুলো তো হাড় আবার কীভাবে রান্না করে মানুষ? বলে যে হ্যাঁ, নেহারে চিনো, ওই নেহারির মতো রান্না করব এবং ওই রান্না করা হাড়গুলোকেই গিয়ে ভোগ দিয়ে আসতে হবে। তুমি এবং তোমার সঙ্গে ওই লোকটা, তোমরা 2জন যাবা, গিয়ে ওই হাড়ের যে ভোগটা ওইটা 3 রাস্তার মোড়ে গিয়ে দিয়ে আসবা। বললাম যে ঠিক আছে। পরক্ষণেই ওই লোকটা এসে হাজির আমাদের গুহায়। অট্টস্বরে এসে একটা প্রণাম জানালো, বলল যে আপনি কি আমাদেরকে সাহায্য করতে সক্ষম? হাড় তো এনেছি, হাড়ের যোগ্য কি শেষ হয়েছে? তখনই সে এই কথাটা বলার পর আমাদের শরীরের দিকে লক্ষ্য করে, দেখতে পারে যে আমার শরীর থেকে রক্ত বইছে, আমার উস্তাদের শরীর থেকে, মুখ থেকে রক্ত পড়ছে। তার প্রতিটা ছেপের সঙ্গে সঙ্গে, মানে যেটা থুতু ফেলে আর কি, ওইটার সঙ্গে সঙ্গে তার রক্ত বইছে। তখন এটা দেখে সে চুপ করে থাকে, আর কিছু বলার ভাষা পায় না। তখন আমি বললাম যে তোমার কাজ হয়েছে, তবে এখানে বড় রকমের একটা কাজ করতে হবে। কাল 2য় প্রহরে তোমাকে আসতে হবে এবং তোমার দ্বারা এই কাজটা করতে হবে। বলেছে ঠিক আছে, আমি কালকে আসব এবং আপনাদের এই কাজটা করে দেব, কিন্তু আমার এই যে ভয়াবহতা, এটা কিন্তু আমার যেতে হবে একবারের জন্য। ওস্তাদ বললেন যে তোমার এই ভয়াবহতা চলে যাবে এবং তুমি এই পরবর্তীতে এই বিষয় নিয়ে আর কাউকে কোনো রকমের কথা বলতে পারবা না এবং এই লাশটার বিষয়ে কাউকে কিছু বলতে পারবা না। শর্ত ছিল 2টা। তখন লোকটা রাজি হয়, বলল যে আমার উপকার করলেন আপনি, আবার আপনার ক্ষতি আমি কেন করব? আমি আপনার ক্ষতি করব না, আপনি আমার উপকার করুন। বলে যে কাল রাত্রিবেলা আপনি আসবেন আমাদের এখানে, তবে আপনি আসার সময় কিছু কাঁচামরিচ, কাঁচা হলুদ এবং কিছু প্রাকৃতিক কিছু মশলা আপনি নিয়ে আসবেন আমাদের কাছে। ওই হাড়গুলোকে রান্না করতে হবে, হ্যাঁ, এবং সাথে করে একটা বড় রকমের ডেগ নিয়ে আসবেন, যে ডেগটাতে আপনি অনেকদিন ধরে রান্না করেন না, যেটাতে আপনার কোনোদিন রান্না করে খাওয়া হয়নি, এরকম একটা ডেগ নিয়ে আসবেন। ঠিক আছে বলে উনি চলে গেলেন। তখন পরদিন 1ম প্রহরে রাত সে আসলো, এসে আমাদের গুহার পাশে দাঁড়িয়ে আমাদেরকে ডাকছে। তখন আমি বের হয়ে আসলাম গুহা থেকে, এসে দেখতে পারি যে ওই লোকটা একটা ডেগের ভিতরে কিছু মশলা, কাঁচামরিচ, কাঁচা হলুদ এবং আরও কিছু কিছু মশলা যেগুলো মানুষ মাংস রান্নাতে ব্যবহার করে থাকে, সেগুলো নিয়ে হাজির। এসে বলল যে এই নিন আপনাদের সরঞ্জাম, আরও কিছু লাগবে? আমি বললাম যে আমি ভিতরে গিয়ে ওস্তাদকে দেখিয়ে আসি, তারপর আপনাকে জানাচ্ছি। আমি ভিতরে প্রবেশ করি, তখন পিছনে পিছনে আমার সাথে ওই লোকটাও প্রবেশ করে। তখন দেখতে পারি যে গুহার ভিতরে আমার উস্তাদের সামনে একটা মানুষরূপী পিশাচ বসে আছে এবং ওই পিশাচের পিছনের যে চুলগুলো ছিল ওগুলো সাপের মতো কীরকম কুকরো কুকরো এবং এগুলো দুলছে, কীরকম নাড়াচাড়া করছে, দেখতে পেরে খুব অবাক লাগলো আমাদের কাছে। তখন আমি ওখান থেকে একটু পিছিয়ে আসি এবং দেখতে পারি যে উস্তাদ ওই পিশাচটার সঙ্গে কিছু একটা কথা বলছে। ওই লোকটা তখন দেখতে পারি যে সে চলে গিয়েছে এখান থেকে, হয়তো ভয় পেয়েছে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ক্ষণিকের মধ্যেই ওই পিশাচটা গায়েব হয়ে যায় ওখান থেকে এবং আমাকে উস্তাদ ডাক দেন, দিয়ে বলেন যে কী ব্যাপার, এনেছিস? বললাম যে হ্যাঁ। ওই লোকটায় একটা ডেগ এবং সাথে করে তার কাঁচা মশলাপাতি এবং প্রাকৃতিক কিছু মশলা সে নিয়ে এসেছে।
এগুলো দিয়ে হবে? বললেন যে হ্যাঁ, এগুলো দিয়েই হবে, চল তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দে। নিহারি রান্না, বুঝছিস, নিহারি। তখন আমি বললাম যে ঠিক আছে, নিহারি তো, ওকে। তখন ওই লোকটা আবারও দেখি আমাদের গুহায় প্রবেশ করে এসে বললেন যে আপনাদের সামনে একটা কে ছিল? আমি বললাম যে যেই ছিল তুমি চিনবে না, এখানে বসো এবং ওই হাড়গুলোকে নেহারি রাঁধতে হবে। তুমি কি রান্না পারো? তখন লোকটা বলে যে হ্যাঁ, আমি রান্না পারি, তবে আমি এইগুলো রাঁধতে আমার খুব ভয় লাগছে, আমি এটা করতে পারবো না, আপনি রান্না করলে এটা আমার জন্য উপকৃত হব। তখন আমি বললাম যে না, এটা আপনাকেই দিতে হবে, আপনাকেই রান্না করতে হবে অনেকটা, তাই দেরি না করে আপনি রান্না করা শুরু করুন। তখন ওই লোকটা বলল যে আচ্ছা ঠিক আছে, আমি রান্না করছি, আপনি আমাদেরকে সাহায্য করুন। এই বলে রান্না শুরু করে দিল। তখন হঠাৎই যখন কাঁচামরিচ, কাঁচা হলুদ ওগুলো পিষতে যাবে, দেখতে পারে যে পাটার উপরে লাল বর্ণের সিঁদুরের মতো দাগ হয়ে আছে। ওইটা লোকটাই দেখতে পেরে আমার কাছে নিয়ে আসে, বলে যে দেখুন তো ওটা কি। তখন আমি এটা চিনতে পারি না। তখন আমি ওস্তাদের কাছে ওগুলো নিয়ে যাই, গিয়ে জিজ্ঞেস করি, উস্তাদ এগুলো ওই পাটাতে পাওয়া গিয়েছে যেটাতে কাঁচামরিচ এবং কাঁচা হলুদ পেশার কথা ছিল, দেখুন তো ওগুলো কি। তখন ওস্তাদ হাতে নিয়ে বলে যে এগুলো তো রক্ত, এগুলো অনেক দিন আগের রক্ত, যেগুলো শুকিয়ে এরকম সিঁদুরের মতো রক্তর মতো একটা দাগ বা বালু বিশেষ বর্ণ একটা ধারণ করেছে। শুনতে পেরে আমার গা শিউরে উঠল। আমি বললাম যে এগুলো রক্ত হতে যাবে কেন, আর এই পাটা তো আমি দেখলাম কালকেও বালু, তো এটা আজকে এরকম হলো কেন? তখন ওস্তাদ বলেন যে হ্যাঁ, এটা হয়েছে কেননা আমরা এখন একটা বিশেষ কাজে আছি, এটার মধ্যে অনেক বাধা হতে পারে, তাই সাবধানের স্বরূপ এই কাজগুলো করো এবং রান্নাটা খুব ভালো করে করো, যাতে করে এই প্ল্যানটা যাতে সাকসেস হয়। বললাম যে ঠিক আছে। তখন আমি ওই লোকটার কাছে চলে যাই, বললাম যে এগুলো কিছু না, আপনি এই সিঁদুরের উপরেই বাটা শুরু করে দেন। তখন লোকটা তাই করে, কেননা ওই পাটার উপরে যে দাগগুলো ছিল, রক্ত শুকানোর দাগগুলো, ওগুলো আর কোনোভাবেই যাচ্ছে না। যতই মোচার চেষ্টা করছে কিন্তু যাচ্ছে না কোনোভাবেই, এগুলো যতই মুছছে ততই আবার আপডেট হচ্ছে। এইটা দেখে লোকটাকে আমি বললাম যে আপনি এটার উপরই বাটা শুরু করে দেন। তখন লোকটা পরক্ষণেই হলুদ এবং কাঁচামরিচ এবং সাথে আরও কিছু কিছু মশলা, প্রাকৃতিক যেগুলো হয়ে থাকে আর কি, ওগুলো সে পিষে একটা বাটিতে নিয়ে নেয়, মাটির বাটিতে আর কি। ওগুলো নিয়ে সে আমার কাছে আসে। তখন আমি ছিলাম ওস্তাদের কাছে। এসে বলে যে মশলা রেডি, এখন কি করতে হবে? ওস্তাদ তখন বলেন যে ওই হাড়গুলোকে হাতে নাও এবং হাড়গুলোকে ধোয়ার জন্য এই পাশের পুকুরটাতে যাও। তখন সাথে আমাকে পাঠানো হলো। তখন দুজন মিলে ওই হাড়গুলোকে বস্তাভর্তি হাড় আমরা নিয়ে পাশে যাই, গিয়ে পুকুরটাতে দেখতে পারি যে যেই না পুকুরে আমরা নামলাম, দেখতে পারি পুকুরের আশপাশ দিয়ে হাড় বেশে আছে। যতগুলো হাড় আমাদের ব্যাগের ভিতরে আছে সেগুলো তো আছেই, তবে পুকুরের মধ্যে কেমন জানি গায়েবীভাবে হাড়ের প্রচণ্ডভাবে একটা বসে আছে, যেটা একটা ভয়ঙ্কর বিষয় দেখাচ্ছিল। আমি আর ওই লোকটা তখন এখানে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ চিন্তিত হলাম। তখন ভিতরে গিয়ে আমি ওস্তাদকে বলি যে এই বিষয়টা, বলি যে দিঘিতে তো অনেক হাড় বেশি আছে, তবে হাড়গুলো কিসের হাড় এগুলো জানা যাচ্ছে না, দেখুন তো এসে আপনি। তখন ওস্তাদ আমার সঙ্গে আসেন, এসে দেখতে পারেন যে ওই লোকটা সেন্সলেস হয়ে পড়ে আছে এবং হাড়গুলো একটাও নেই পানিতে যেগুলো ছিল, এবং লোকটার সঙ্গে আমাদের যে বোঝাই করা হাড়গুলো ছিল বস্তাতে, ওগুলো ঠিক আছে। দেখতে পেরে আমার খুব অবাক লাগলো। আমি তখন উস্তাদকে বললাম যে উস্তাদ এগুলো তো এখানেই ছিল, হাড় ছিল পুরো দিঘিতে ভরে এবং উনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছেন, দেখুন। এইটা দেখার পর তখন উস্তাদ বলে যে হ্যাঁ, এটা অনেক কিছু হতে পারে, তোমরা এটা সাবধানে থাকো এবং সাবধানে কাজকর্ম করো, এখানে অনেক কিছু ঘটবে। পরক্ষণেই দেখতে পারি যে ওই লোকটা যে পড়েছিল সেন্সলেস হয়ে, তাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে দিঘির উপরে। তখন তাকে গিয়ে আমি শক্ত করে ধরি, দেখতে পারি তার পায়ের মধ্যে কিছু একটা বিশেষ রবার্টের মতো পিচ্ছিল, ওটা তার পায়ে জড়িয়ে ধরেছে এবং এটাকে টানার জন্য চেষ্টা করছে, তাকে নিয়ে যাওয়ার জন্য পানিতে। তখন ওস্তাদকে আমি ডাক দিলাম, বললাম ওস্তাদ তাড়াতাড়ি আসুন, এখানে বিপদ হচ্ছে। তখন ওস্তাদ ওখান থেকে দৌড়ে চলে আসে এবং দেখতে পারে যে এই অবস্থা, আমাকে বলে যে তাড়াতাড়ি টান দাও বলছি। তখন আমি টানা শুরু করি, ওস্তাদ মন্ত্র পড়েন এবং ওই মন্ত্রের সাহায্যেই ওই লোকটাকে আমি এখান থেকে ছুটাতে পারি এবং পরক্ষণেই তার জ্ঞানটা ফিরানো হয়। জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞেস করলাম যে সে বলে যে এখানে নাকি খুব ভয়ঙ্কর জিনিস দেখার পর তার সেন্সলেস হয়ে পড়ে যায়, কিন্তু সে ছিল খুব সাহসী। সে বলে যে চলুন হাড়গুলোকে এখানে ধুয়ে নেই। তখন হাড়গুলো আমরা
এক এক করে ব্যাগ থেকে বের করা শুরু করি। বের করে আমরা একটা বড় ওই ডেকটার মধ্যে আমরা রাখি। ওই ডেকের মধ্যেই হাড়গুলোকে ধোয়ার সিদ্ধান্ত নেই যে ডেকের ভিতরে পানি দিয়ে ওই হাড়গুলোকে আমরা ধুয়ে নিব। তখন ওই ডেকের ভিতর এক এক করে হাড় বের করি। আমরা আস্তে আস্তে করে পায়ের হাড়, হাতের হাড় এবং মাথার মুন্ডটা বের করি। তারপর যখনই ওই দিঘিতে হাড়গুলো ধোয়ার জন্য আমরা নামি, তখনই শুনতে পাই যে হালকা পিট পিট করে কিছু একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। ওই কান্নাটার সঙ্গে একই আওয়াজ আসছে যে এগুলোকে তোমরা নিও না, এগুলোকে ফিরিয়ে দাও বলছি, যেগুলো যেখানে ছিল এখানে ফিরিয়ে দাও। খুব ভয়ানক একটি কথাবার্তা, এরকম আওয়াজ শুনতে পেরে আমি আর আমার পাশে থাকা লোকটি আর ভয় নয়। এবার আমরা এই কাজটা সঠিকভাবে করার জন্য এগিয়ে যাচ্ছি। তখন আস্তে আস্তে করে আমরা ওই হাড়গুলোকে ধোয়া শুরু করি। হাড়গুলো একটা একটা করে ধুলাম। ধোয়ার পর ডেকের ভিতরে নিলাম। নিয়ে আমরা আমাদের উস্তাদজির কাছে গিয়ে পৌঁছাই। গিয়ে বললাম যে উস্তাদ, হাড় ধোয়া শেষ, এখন কি করব? বলেন যে এখন তোমরা লাকড়ি দিয়ে আগুন ধরাও এবং ওই আগুনের মধ্যে হাড়গুলোকে রান্না করো, তাড়াতাড়ি করো। রাত্রির দ্বিতীয় প্রহর এখনই চলে আসবে, আর এই সময়টাতেই কিন্তু কথা দেওয়া আছে যে তাদের ভোগটা আমরা দিয়ে আসবো, তাড়াতাড়ি করো। তখন ইতোমধ্যেই আমি এবং ওই লোকটা মিলে দুজনে একইবারে হাড় রান্না করা শুরু করে দিই। ডেগের ভিতরে কিছু পানি দিলাম এবং ওই হাড়গুলোকে ঢেলে দিলাম। কিছু লবণ এবং কিছু কাঁচা মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম। দেখতে ছিল খুব বাজে একটা অবস্থা, কিরকম একটা বাজে গন্ধ বের হচ্ছে এটা থেকে। তখন আমি ভাবছি যে এইটা আবার কে খাবে? যদিও জিনেরা বলে থাকে, জিনেরা কি এইরকম খাবার এরা খাবে? এটা ভাবতে আমার কীরকম লাগছিল। যাই হোক, আমি এই বিষয়টা আর ভাবিনি, যেহেতু উস্তাদের আদেশ, এটা করতেই হবে। তো লাকড়ি জ্বালালাম, লাকড়ি জ্বালিয়ে ওইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর এতটা সময়ে আমি যখনই শুনতে পেলাম যে ভিতরে কিছু একটা টপ টপ শব্দ হচ্ছে, আসলে এটা এই রান্না করার সময় হয়ে থাকে, আমি এইটা স্বাভাবিক ভেবে আমি এই যে ঢাকনাটা ছিল ডেগের, ওইটা আমি সরাতে যাই। তখনই আমি দেখতে পাই যে ডেগের ভিতরে যে হাড়গুলো দিয়েছিলাম, ওই হাড়গুলো কীরকম নাড়াচাড়া করছে। মনে হচ্ছে একটা হাড় আরেকটা হাড়ের সঙ্গে জোড়া নেওয়ার মতো যেরকম সিস্টেমটা এরকম করছে তারা। এই দেখে আমি ওখান থেকে পরক্ষণে উস্তাদের কাছে যাই। গিয়ে বললাম যে উস্তাদ, ডেগের ভিতরে হাড়গুলো তো নাচানাচি করছে, কীরকম লাফালাফি করছে। সাধারণত আমরা যে মাংসগুলো রান্না করে থাকি বা হাড্ডি, এগুলো তো এইভাবে নাচানাচি করে না, কিন্তু ওই হাড়গুলো দেখুন গিয়ে নাচানাচি করছে। উস্তাদ তখন পরক্ষণে আমার সঙ্গে আসেন এবং এসে দেখতে পারেন যে এই অবস্থা। তখন উস্তাদ কিছু মন্ত্রপানি পাঠ করলেন ওখানে, এবং কিছুক্ষণ পর আমরা দেখতে পারি যে ওই হাড়গুলো আবার শান্তশিষ্ট হয়ে গিয়েছে। তখন রান্না চলছে, দাউ দাউ আগুনের মধ্যে ওই রান্নাটা চলছে। তখন আমি আর ওই লোকটা মিলে ওই মাংসটাকে ভালো করে দেখছিলাম, আশপাশ দিয়ে ঘুরছিলাম এবং কিছু একটা দেখা যায় কিনা এটার জন্য আমরা আশা হয়ে ছিলাম, যদি কিছু দেখতে পারি। তখন হঠাৎই আমার চোখে ভাসে যে ডেগের এক কোণায় ছিদ্র হয়ে কিছু পানি পড়ছে। লোকটাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে ডেগটা এনেছেন ওইটা কি ছিদ্র ছিল? বলছে না তো, ডেগ তো আমি নতুন ডেগ বাড়ি থেকে নিয়ে আসলাম, এই ডেগে কোনোদিন রান্নাও করিনি আমি, এটা ছিদ্র হবে কেন? নতুন ডেগ। তখন আমি বললাম যে দেখুন, ডেগের ভিতর থেকে পানি পড়ছে, তাও আবার লাল পানি। তখন লোকটা আমার দিকে হতাশ হয়ে চায়, যে বলে যে ডেগ দিয়ে যেখানে পানি পড়ছে দেখুন সেখানে তো কোনো মানে ছিদ্র বা কোনো কানা নেই, তো পানিটা পড়ছে কি দিয়ে? অদ্ভুত বিষয়। তখন আমিও লক্ষ্য করি, ভালো মতো দেখতে পারি যে না, এখানে কোনো ছিদ্র বা কোনো কানা নেই, বাট ওখান থেকে পানি পড়ছে, লাল পানি, অনেকটা রক্তের মতো। তখন এইটাকে আমরা কোনো রকম ধামাচাপা দিয়ে দিই। পরবর্তীতে যখন ওই ডেকটার মধ্যে রান্না শেষ হয়ে পড়ে, তখনই শুনতে পাই যে ঢেগের ভিতরে এরকম করে কিছু একটা চাবাচাবি হচ্ছে। খাওয়াটা খুব ভয়ানক দেখাচ্ছে, বাজে মিষ্টি একটা খাবার। তো এই গন্ধ বড় একটা খাবার, ডেগের ভিতর থেকে এরকম একটা শব্দ আসছে, এটা শোনার পর মানে মাথাটা ঘোরান দিয়েছে একটা। তারপর ওই লোকটা আমাকে জিজ্ঞেস করলো যে ডেগের ভিতরে কিছু একটা শব্দ হচ্ছে না? আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও আমি ওস্তাদের কাছে যাই। আবার ওস্তাদের কাছে পরক্ষণে আবার যাই, আমি গিয়ে এই ঘটনাটা খুলে বলি। তখন ওস্তাদ আসেন
এসে তিনি আমাকে বলেন যে তোমাকে আমি আগেই বলেছিলাম যে এই ঘটনার মধ্যে অনেক কিছু ঘটবে, তোমরা এটা মানিয়ে নিতে হবে। আর এই ঘটনার যে পরিপ্রেক্ষিতে যে যে খারাপ দিকগুলো আসবে এগুলো আসবেই, আর এগুলো আমাদেরকে কন্ট্রোল করতে হবে, এগুলোকে ভয় পেলে চলবে না, তোমাদের কাজ এগিয়ে যাও। তখন ওস্তাদের কথা আমরা সাহস পেলাম এবং ওস্তাদকে নিয়ে আমরা ওখানে ভোগ দেওয়ার জন্য যাব এটা সিদ্ধান্ত নেই। তারপর একটি হাঁড়ির মধ্যে, মাটির হাঁড়ি, ওটার মধ্যে আমরা ওই যে রান্না করা হাড়গুলো ওগুলো আমরা দিই, রাখতে রাখতে হাঁড়িটা একদম ভরে গিয়েছে। মাটির হাঁড়ি, বেশ বড় হাঁড়ি ছিল, ওইটা ভরে যায়। তখন ওটাতে আমরা একটা কলা পাতা দিয়ে ঢেকে দিই। তখন মাথায় দিয়ে দিই ওই লোকটা মাথায় সামনে দিয়ে হাঁটছে। বলে দিলাম যে ওখানে যাব শ্মশান ঘাটে, এবং শ্মশান ঘাটের যে 3 রাস্তার মোড়টা রয়েছে, ওই মোড়ের মধ্যে যে একটা কেওড়া গাছ রয়েছে, ওই কেওড়া গাছের নিচে ওই হাড়ির ভারী বরাবর এই মাংসগুলো, তুমি হাড়গুলো কলা পাতার মধ্যে বিছিয়ে দিয়ে আসবা, আর আমরা দূর থেকে দাঁড়িয়ে তোমাকে দেখব। আর অবশ্যই ওই হাড়গুলো যখন তুমি দিবা তখন পিছন দিকে একদম ফিরে তাকার চেষ্টা করবে না। তখন লোকটা বলল ঠিক আছে, আমি যাচ্ছি। তখন এই বলে লোকটা হাঁটা শুরু করে। তখনই আমরা ওই শ্মশান ঘাটের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ শুনতে পাই শ্মশান ঘাটের ভিতর থেকে আবারও ওই আওয়াজটা ভেসে আসছে, আমাদের এগুলো নিও না তোমরা কেউ, এগুলো ফিরিয়ে দাও বলছি, যেখানের মাল সেখানে ফিরিয়ে দাও, নাহলে তোমাদের ক্ষতি হবে বলে দিলাম। এইরকম কথাবার্তা শুনে আমরা কোনো পাত্তা দিইনি। তখন হাঁটা শুরু করি জোরে, এবং হাঁটতে হাঁটতে আমাদের পিছনে ছিল আমাদের উস্তাদ, সামনে ছিল ওই লোকটা, এবং মাঝখানে ছিলাম ঠিক আমি। তখন এইরকম পরিস্থিতির ভয়াবহতার শিকার হয়ে আমরা হাঁটাচলা করছি। হাঁটতে হাঁটতে যখন শ্মশান ঘাটের শেষ কিনারে চলে যাই, এখানে হচ্ছে 3 রাস্তার মোড়। তখন ওই মোড়ের মধ্যে যাওয়ার পর আমরা তখন দেখতে পাই যে এখানে গাছ যে কয়েকটা আছে, ওই গাছগুলোর উপরে কিছু ঝিলমিল বাতির মতো, এটা লাল বর্ণের, এটা আমার উস্তাদের মধ্যে ছিল, এটা একটা জিন ছিল, পেট বা পিশাচ, এগুলো নাকি রাত্রিবেলা গাছের মধ্যে ঘোরাফেরা করে, এরকম ধারণা দেন আমাদেরকে যে এগুলো দেখে ভয় পেও না, এগুলো জিনেরা। তো ওরা এই খাবারগুলোকে কী করবে ওরাই জানে। আমাদের কাজ ভোগ দেওয়া, ভোগ দিয়ে চলে আসে। তখন ওই শ্মশান ঘাটের এক কিনারায় আমি আর আমার উস্তাদ দাঁড়াই, আর ওই লোকটাকে বললাম, সব রকম সতর্কতা দিয়ে বললাম যে তুমি যাও, গিয়ে ওখানে কলা পাতাটা বিছাবা, এবং ওই কলা পাতার উপর হাড়গুলোকে সাজিয়ে সুন্দর করে রেখে সম্মানের সহিত পিছন ফিরে তুমি চলে আসবা। পিছন দিক দিয়ে যাই হয়ে পড়ুক, তোমার ওখান দিকে ফেরার কোনো চেষ্টাই করবে না, আর যদি করো তাহলে তোমার ক্ষতি হতে পারে। তখন লোকটা বলল যে ঠিক আছে, আমাকে আপনারা সাহস দিন, আমি যাতে ওখানে যেতে পারি। লোকটাকে বললাম যে কোনো ভয় নেই, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করে চলে আসবা, আর এটাই তোমার হতে পারে বাঁচার একমাত্র উপায়। লোকটা তখন মন ভরা খুশি নিয়ে সেটা যাচ্ছিল আস্তে আস্তে করে। তখন লোকটার পিছন পিছন আমি দেখতে পাই কিছু একটা মানুষের মতো হেঁটে যাচ্ছে, ছায়া বিশেষ। তখন ওই ছায়ামূর্তিটা বিশেষ, আমি ওস্তাদকে জিজ্ঞেস করি উস্তাদ এটা কি? উস্তাদ তখন বলে যে চুপ করো, এটা এটা বুঝবে না, এটা একটা কিছু আছে, কালো পিশাচ, তুমি এটার দিকে তাকিও না এবং এটাকে কিছু বলো না। তখন আমি বললাম যে ঠিক আছে উস্তাদ, কিন্তু এটা তার যদি কোনো ক্ষতি করে? বলে যে ক্ষতি করলে আমাদের কিছু করার নেই, সে যাচ্ছে যাক, এখন যদি আমরা ওকে আর বাধা দিই তাহলে এটা খারাপ হতে পারে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে দেখতে থাকো। তখন আমি আর আমার উস্তাদ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম লোকটার অবস্থা। দেখতে পাই যে সে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছে। যখনই সে ওই 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায়, তখন আমার মতে যেটা আমি দেখেছি, সে তার একটা মাথা ঘোরান দিয়েছিল, মনে হচ্ছিল যেমন সে মাথা ঘুরিয়ে এখন পড়ে যাবে এমন অবস্থা। মাথার মধ্যে হাড়ি দেওয়া, ওই হাড়ির ভিতরে মানুষের হাড় দেওয়া, ওই হাড়গুলোকে নিয়ে সে পড়ে যাবে এমন একটা অবস্থায়। মনে হচ্ছে সে খুব ক্লান্ত হয়ে গিয়েছে এতটুকু পথ হাঁটতে হাঁটতে। তখন আমি উস্তাদকে বললাম যে উস্তাদ, সে মনে হয় পড়ে যাবে, আর পড়ে গেলে তো সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি একে গিয়ে আমরা নিয়ে আসি, চলুন। উস্তাদ বলে যে না, এখানেই বসে থাকো, এত বেশি বোঝার চেষ্টা করো না, বিপরীতে আমাদের ক্ষতি হতে পারে, দেখতে থাকো তার কি হয়। তখন আমরা দেখতে পাই যে সে মাথা ঘুরতে ঘুরতে টলমল টলমল করতে করতে, যেমন মদখোর মানুষ যেভাবে হাঁটাচলা করে সেভাবে হাঁটতে হাঁটতে ওই 3 রাস্তার মোড়ে চলে গিয়েছে, এবং ওখানে গিয়ে সে ওই মাথা থেকে হাড়িটা নামিয়ে দেখতে পারলাম যে সে কলাপাতা বিছিয়েছে, এবং ওই কলাপাতার উপর
হাড়ি থেকে একটা একটা করে হাড় বের করছে। ওই হাড়গুলো থেকে কেমন একটা ধোঁয়া বইছে, যে ধোঁয়াটার ঘ্রাণ আমাদের নাকের নিকট চলে আসছে। দেখতে পাই যে খুব বিশ্রী একটা ঘ্রাণ, ওই ঘ্রাণের নিকট সে কীভাবে বসে আছে এটা আমরা চিন্তা করছি। তখন ওই হাড়গুলোকে একটা 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 করে পুরোটা কলা পাতা জুড়ে সে এখানে বিছিয়ে দেয়। তখন বিছিয়ে দেওয়ার পর সে যখন পিছন দিক থেকে ফিরে আসার চেষ্টা করে, তখনই আমরাও শুনতে পাই যে একটা মানুষ বিশেষ ডাক শুরু করে যে দাঁড়াও দাঁড়াও, এদিকে দাঁড়াও, তোমরা যেও না, এদিকে দাঁড়াও। ডাকটা শুনতে পাই। তখন উস্তাদজি ওকে ডাক দিয়ে বলে যে খবরদার, পিছন দিকে ফিরো না তুমি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সে পিছন দিক থেকে ফিরে, এবং ফিরার সাথে সাথেই সে আর সামনের দিকে ঘুরতে পারে না, তার ঘাড়টা বেঁকে যায়। তখন তাকে আমরা বাঁচানোর চেষ্টা করলেও ওখানে আমরা যেতে পারি না। আমরা দেখতে পারি যে ওই হাড়গুলোর আশপাশ ঘুরে অনেক কালো পিশাচ ছায়ামূর্তিরা ঘিরে বসে আছে। তারা এতটা আনন্দে যেমন উৎফুল্লিত হয়ে আছে, যেটা মনে হয় মানুষ যদি কোনো আনন্দে থাকে বা একটা দল যদি কোনো আনন্দে থাকে তাহলে যেটা হয়, এরকমটা ওই কালো পিশাচগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তখন উস্তাদজি আর আমি ওখানে বসে আছি চুপ করে, কোনো কথাবার্তা নেই, কোনো সারা শব্দ নেই, এবং ওই লোকটা সে মাটিতে পড়ে গিয়েছে। যদিও সে 1-2 মিনিট দাঁড়িয়েছিল মাটির উপরে ঘাড় বেঁকা করে, কিন্তু কিছুক্ষণ পর সে মাটিতে পড়ে যায়। পরক্ষণেই যখন আমরা দেখতে পাই যে ওই কালো পিশাচগুলো এক এক করে সব উধাও হয়ে যাচ্ছে, তখন আমরা ওখানে যাওয়ার চেষ্টা করি। ওখানে আমরা আস্তে আস্তে করে এগিয়ে দেখতে পারি যে ওই লোকটা এখানে পড়ে আছে, বাট তার ঘাড়টা বেঁকে আছে, তার গার মাটির মধ্যে মুখ চুম্বন খাচ্ছে এবং তার পিঠটা উপরিভাগ হয়ে আছে। এমন মনে হয় যে তার ঘাড়টা কেউ বেঁকিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা। তাকে আমি ধরি এবং আমার উস্তাদজি সামনে চলে যান। তখন উস্তাদজির সঙ্গে সঙ্গে আমি ওখানে যাই, ওই তাকে এখানে ফেলে রেখেই গিয়ে দেখতে পারি যে কলা পাতা সহ ওই হাড়গুলো উদাও। এখানে কিছু পানির মতো আপচা আপচা পিচ্ছিল কিছু জিনিস পড়ে আছে, বাট ওখানে হাড়গুলো নেই এবং ওই কলা গাছগুলোও নেই। তখন ওই হাড়গুলোর এরকম অবস্থা দেখে আমার উস্তাদজি বলেন যে এগুলো হয়তো তারা খেয়ে ফেলেছে, বা এগুলোকে তারা কোনো একটা কাজ করবে, এর জন্য তারা নিয়ে চলে গিয়েছে, চলো আমরা এখান থেকে চলে যাই তাকে নিয়ে। তখন ওই লোকটাকে আমার কাঁধে করে নিয়ে আমরা হাঁটা শুরু করি জুড়ে। তো আমরা গুহার মধ্যে চলে আসি। গুহায় আসার পর আমাদের পিছন পিছন কিছু মানুষ দাওয়া করে। এগুলো মানুষ ছিল না, এগুলো ছিল মানুষরূপী পিশাচ, যেগুলো আমাদের গুহায় আসার পর গুহাতে আমার উস্তাদজির সঙ্গে কিছু কথা বললেন। কথাগুলো আমি শুনতে পাইনি, বাট পরবর্তীতে যখন আমি উস্তাদজিকে জিজ্ঞেস করলাম যে উস্তাদ, আপনাকে কি বলেছে ওরা, তখন উস্তাদজি বলেন যে ওরা আমাকে বলেছে যে ওদের নাকি আমি খুব বড় একটা উপকার করেছি, আর এই উপকারের ঋণ নাকি তারা কখনো আমাকে শোধ করতে পারবে না। এরা আরও বলেছে যে এরকম ঘটনা যদি আমি আর কোনো রকম ঘটাতে চাই তাহলে কিন্তু তারা নাকি আমার ক্ষতি করতে পারে। যদিও তাদের উপকৃত হয়েছে, বাট এই উপকৃত তারা সবসময় হতে চায় না, এটাও নাকি বলেছিল। তখন আমার এই বিষয়টাতে অনেকটা ভয় লাগে। তবে আশ্বাস আমার দেন যে উস্তাদে, এবং পরবর্তীতে যে এই লোকটার যে পড়েছিল তার ঘাড় বেঁকা হয়, তো তার যখন জ্ঞান ফেরার পর দেখতে পারি যে তার ঘাড় আর সোজা হচ্ছে না এবং তার ঘাড়টা একদম বেঁকে গিয়েছে। পরদিন সকালবেলা তার পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়। গিয়ে আমি বললাম যে আপনার স্বামী এটা? বলে যে হ্যাঁ, আপনার স্বামীর ঘাড়টা বাঁকা হয়ে গিয়েছে, আমরা রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছি, এই নিন আপনার স্বামীকে। তখন তাদের ঘরের কান্নার রুল পড়ে যায়। আর তখনকার সময়ে এতটা এই তথ্য নির্ভর এরকম কিছু ছিল না, যেটার কারণে মানুষ সিদ্ধান্ত নেবে যে এটাকে আমি বের করে ছাড়বো, এটা কি হয়েছে, কেন হয়েছে, এরকমটা ছিল না আর কি। এরই জন্য তার যে অসুস্থতাটা এটা সে হয়ে পড়ে এবং তাকে কোনো আর চিকিৎসা করানো হয় না, কিছুদিন পরই সে মারা যায়। এর পরবর্তীতে এই লোকটার পরিবারের সঙ্গে এরকম কোনো রকমের ঘটনা আর ঘটেনি। তো এর মধ্যে আমাদের সঙ্গেও আর এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়নি, যদিও হয়েছি এগুলো ছোটোখাটো জিনিস, তবে এই জিনিসটা আমার কাছে খুব বড় রকমের এবং ভয়ানক একটি ঘটনা ছিল। লিসেনার্স, এই ছিল ঘটনাটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করুন লিসেনার্স। এবং অবশ্যই আপনাদের মাঝে আমি যে কথাটি আবারও বলতে চাই বরাবরের মতো, আমাদের এই চ্যানেলটিকে আমরা 1 লাখ সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এটা অবশ্যই হতে পারা সম্ভব হবে যে আপনাদের ভালোবাসা এবং আপনাদের চেষ্টায়। তো আপনারা সবসময় আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন এবং আমাদের পাশেই থাকুন সবসময়। আর আমাদের এই ভৌতিক চ্যানেলে প্রতিদিন ওই
সত্য নির্ভর ঘটনাগুলো মানুষের কাছ থেকে কালেক্ট করে অনলি ইমেল এপিসোড আপনাদের মাঝে উপস্থাপন করানো হবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং লিসেনার্স, এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে আমরা যা কিছু বুঝলাম, যা কিছু জানলাম, এরই পরিপ্রেক্ষিতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা অনেকেই বুঝতে পেরেছি। তো লিসেনার্স, আজকের মতো আমি আপনাদের মাঝ থেকে এখান থেকে বিদায় নিতে যাচ্ছি এবং কালকে আমরা আরেকটি অনলি ইমেল এপিসোড, যেটি আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে এবং এই ঘটনাটি আজকের ঘটনা থেকে অনেকটা বেস্ট হবে। তো লিসেনার্স, কাল অবধি আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।